ইস, কত ভালো হতো যদি এটার মতো তুমিও এখন আমার কাছে থাকতে, তোমার হাতটা আমার কাছে থাকতো। লোকে শুনলে আমাকে বলবে আমি অকালে পেকে গিয়েছি। না হলে কি আর অত ছোট বয়সে একটা ছেলের প্রেমে হাবুডুবু খেয়েছি? কিন্তু না, বয়সটা তখন তো 13 ছিল, কিন্তু এখন তো 17 হয়েছে। ভালো লাগাটা খানিকটা বেড়েছে কৃতজ্ঞতা জোরে। আচ্ছা, এটাকে আদৌ ভালো লাগা বলা যায়? হলেও বা কি, সে তো আর আমার জন্য পালকি সাজিয়ে বসে নেই। তাও ওই ক্লিপটা যে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। কথাগুলো বলে আজরা ক্লিপটাতে আলতো করে একটা চুমু খেলো, তারপর সেটা ড্রয়ারে সাবধানে রেখে দিল। ঘড়িতে সময় দেখলো 4:30 বাজে। একটু পরে আজান দিবে নাকি আজান দিয়ে ফেলেছে। তড়িঘড়ি করে সময় চেক করলো, আজান দিবে। আজরা কাটা হাতে রক্ত ভালো করে পরিষ্কার করলো, সেটাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে নিল। খুব কষ্টে কিছুটা সাদা কাপড়ের পট্টি দিল আর কি। ঘুম থেকে ওঠার পর কাউকে দিয়ে ব্যান্ডেজ করিয়ে নিবে, কলেজেও তো যেতে হবে। আজরা নামাজ শেষ করলো, বিছানা চাদর বদলে নিল। উঠে দাঁড়াতে দাঁড়াতে তার মায়ের ডাক পড়লো। আজরা গিয়ে দরজা খুললো। আজরা রুম থেকে বেরিয়ে বাইরে আসতেই দেখলো তার মা পরোটা বানাচ্ছে। আজরা সামান্য ভাজি দিয়ে একটা পরোটা হাতে নিল, সেটাতে রোলের মতো বানিয়ে কামড় দিতে দিতে ছাদে চলে গেল। বাহিরে সবেমাত্র উজ্জ্বল আলো ফুটেছে, সুন্দর ঠান্ডা পরিবেশ, স্বচ্ছ নীল আকাশের লালচে ধূসর আভা, নির্মল বাতাস, মনে দোলা দেওয়া প্রকৃতি। ঝাঁকে ঝাঁকে পাখিদের একটু আহার জোটানোর তরে চঞ্চলতার সহিত উড়ে বেড়ানো। এমন কেউ নেই যার এমন দারুণ আবহাওয়াটা প্রিয় না। ভোরের আবহাওয়াটা যার প্রিয় না সে মানুষের মধ্যে পড়ে না বলে আজরার মনে হয়। সে একজন ভূত। আজরার বুক ভরে নিঃশ্বাস নিল আর রুটিতে কামড় দিল। রাতের দুঃস্বপ্ন আর হাতের ব্যথা দুটোই বর্তমানে অপেক্ষণীয়। আজরাদের বাড়িটা দোতলা, নিচতলা ভাড়া দেওয়া, আর দোতলায় সম্পূর্ণটাই আজরাদের বাস। 3 তলায় অবশিষ্ট ছাদের চারপাশে ইট দিয়ে কোমর পর্যন্ত বেষ্টনী দেওয়া হয়েছে। আজরারা যে বাসায় থাকে তার দক্ষিণ পাশে প্লটটা খালি, তারপরেই তার ফুফুদের বাসা তৈরি করা হচ্ছে। আজরার ফুফা তার এত বছরের অর্জন দিয়ে একটা আলিশান বাড়ি বানানোর চেষ্টা করেছেন। এতদিন পর বাড়ির কাজ প্রায় শেষ হয়ে এলো। গত 3 বছর ধরে বাড়ির কাজ চলছে। শুধু বাড়ির কাজই না, তিনি বাড়িটাকেই সুন্দরভাবে সাজানোর জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। ইতোমধ্যে বাড়ির আশেপাশে ঘন সবুজ আর বাহারি রঙের মিশেলে একটা ছোট্ট বাগান তৈরি করেছেন। অনেক আগে থেকেই ফুল গাছ আর বিভিন্ন ফলের গাছ লাগানো শুরু করছিলেন, আর মাঝখান দিয়ে বাড়ির কাজ চলছিল। আজরা হঠাৎই ইসমামকে দেখতে পেল। এক হাতে চশমা আর অন্য হাতে লুঙ্গির খুঁট ধরে আছে। আজরা জোরে সরে বলল, আপনার লুঙ্গিটা খুলে মাটিতে পড়ে গেলে দারুণ হতো, জাত্রেল কর্নেল কোথাকার। এ কথা বলতে দেরি আর দুর্ঘটনার সূচনা হতে দেরি। আজরা জোরে একটা চিৎকার দিল, অতঃপর চোখ বন্ধ করে ফেলল। খানিকক্ষণ পর যখন চোখ খুলল তখন দেখলো চশমা পরিহিত ইসমাম তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর লুঙ্গি খুলে জমিনে পড়ে আছে। তবে তার নিচে ইসমামের পরনে 3/4 প্যান্টও আছে। ইসমামের তো কোনো হেলদুল নেই, উল্টো আজরা তার কর্মকাণ্ডের ফলস্বরূপ লজ্জিত হয়ে অপর পাশে দৌড়ে চলে গেল। আজরার ফুফা সালমান সাহেব বেশ শৌখিন মানুষ, তাই তিনি বাড়িতে একটা সুইমিং পুল বানানোর ব্যবস্থা করেছেন। তবে আজরা সেটাকে সুইমিং পুল থেকে পুকুর বেশি মনে হয়, কারণ বহরে ছোট আর কিছুটা গভীর। সুইমিং পুলের মতো তো একদমই না, অনেকটা জাপানি বা চাইনিজ পুরনো বাড়ির সংলগ্ন জলধারগুলোর যেমন হয় তেমন। নিচে সুইমিং পুলের মতো পানি যাবার ব্যবস্থা থাকলেও আশেপাশে সুন্দর পাথর দিয়ে বাঁধাই করা, আর তার চারপাশে হরেক রকম ফুলের গাছ। এই জলধারের একদম দুপাশে দুটো বাঁশের খাম্বার মতো আছে এবং এতে ভর করে দাঁড়িয়ে আছে 2 ধরনের ফুল গাছ। এক পাশে সোনালু আর আরেক পাশে নীলমণি লতা। কেউ যদি সেখানে নামে তাহলে গ্রীষ্মের উত্তাপটা তার কাছে হবে শান্তির আরেক নাম। বসন্তের আগমন থেকে শুরু করে গ্রীষ্মের শেষ এমনকি বর্ষার শুরু পর্যন্ত এই হালকা বেগুনি আর হলুদের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে, তবে বেগুনি রঙের নীলমণি লতাটাই আজরার বেশ প্রিয়। এটা দেখতে এত বেশি সুন্দর বলেই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম নীলমণি লতা দিয়েছিলেন। কেমন হয় যদি এটা একটা সুন্দরী কন্যার নাম হয়? এটা
একটা সোনালী চুলের কন্যা, যার পরনে সাদা রঙের জামা, সে সেই জলাধারার পানিতে পা ভিজিয়ে আছে। বাহ, অনেক সুন্দর হবে দেখতে। কথাগুলো চট করে তার মোবাইলে থাকা নোটে লিখে ফেললো। চঞ্চল আজরার মন কোথাও বেশিক্ষণ টিকে না। সেটা যদি লেখাপড়া সংক্রান্ত বিষয় হয় তাহলে আরো খারাপ অবস্থা। সে হেসে বলল, তবে জিনিসটা দেখতে সুন্দর। ফুপার পুকুর রূপী সুইমিং পুল জিনিসটা খারাপ না, আইডিয়াটা দারুণ। তবে ফুপাকে বলতে হবে যেন পেটুনিয়া ফুল গাছ লাগায়। ওটা পুলের আশেপাশে লাগালে দেখতে ফ্যান্সি লাগবে। পুরো বাড়ি শুদ্ধ জায়গায় জায়গায় ফুলে ফলে ভরে আছে। দেখতে ফুলের রাজ্যের চেয়ে কম লাগছে না। তবে সবকিছু ছাপিয়ে আজরার নজর গেল গেটের কাছে থাকা জারুল ফুল গাছগুলোর দিকে। গতকালকের ঘটনা স্মরণে এলেই সারা শরীরের শিরা উপশিরায় অপমান বোধটা যেন রক্তের স্রোতের সাথে বয়ে গেল। ফুপার গুণধর লুঙ্গি ছাড়া ছেলেটা বলল, বাড়ির গেটের কাছে এত জারুল ফুল গাছ সে লাগিয়েছে। মিথ্যা সব। কোথায়? আমার তো এতদিনে নজরে আসেনি। গেটের চারপাশের ডালগুলো জারুল ফুলের ভারে নুয়ে পড়েছে। কত কত রং তার, লাল, হলুদ, বেগুনি, সাদা, হালকা গোলাপি। তবে আজরাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে লাল রংটা। লাল রঙের জারুল ফুল গাছগুলোর পাতাগুলো কিছুটা লাল লাল, মানে লাল আর কালোর মিশ্রণ বলা যায়। সেগুলো দেখে খুব ভালো লাগছে। আজরার আফসোসও হচ্ছে গতকাল নিতে পারেনি। আপনি দেখবেন ইসমাম ভাই, একদিন আপনারই চোখের সামনে দিয়ে এই গাছের ডাল ছিঁড়ে মাথায় ক্রাউন বানিয়ে শাড়ির সাথে পরে আপনার বিয়েতে নাচবো। কথাগুলো বলে আজরার সামনে থাকা ইসমামকে ভেঙচি কাটলো। ইসমাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল, বিড়বিড় করে বলল, ওর কি মাথায় গুরুতর সমস্যা আছে? কি বিরক্তিকর একটা মেয়ে, ওর সাথে দূরত্ব বজায় রাখাই ভালো। আজরা যথারীতি গাছে পানি দিতে লেগে গেল। পানি দেওয়া শেষে নিচে নেমে এলো। পানি দিয়ে আস্তে আস্তে দেখলো 6:30টার বেশি বেজে গেছে। খেয়ে দিয়ে পড়তে বসার জন্য তৈরি হতে হবে। আজরা তড়িঘড়ি করে এসে ডাইনিং টেবিলে বসলো। আজরা বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে, যার কারণে তার মায়ের প্রধান চিন্তা সে। এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশা বেগমের দুঃস্বপ্ন হয়েছে। সবসময় মাথায় খেলে কোনো ভুল না করে ফেলে এই চাঞ্চলের বশে। আজরা লাফাতে লাফাতে চেয়ারে ধাপ করে বসলো। তার বাবা তাহমিদ জামান পাশে বসা। তিনি পত্রিকা পড়ছিলেন। মেয়ের দিকে তাকালেন, একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, শুভ সকাল মামনি। শুভ সকাল দুনিয়ার সবচেয়ে চমৎকার আব্বু। আজকে পত্রিকায় মজাদার কিছু পেয়েছো? আমাকে বলবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, তোমাকে না বলেছি সব সময় লাফালাফি না করতে, যদি পায়ে ব্যথা পেয়ে যেতে। আরে চিন্তা করো না, এই বাড়ির আনাচে কানাচে আমার বিচরণ। আমি চোখ বন্ধ করেই বাড়ির সব জায়গায় অনায়াসে হেঁটে বেড়াতে পারবো। তোমার অত চিন্তা করার দরকার নেই। উত্তরের ঘর থেকে নাবিল হাই তুলতে তুলতে বেরোলো। তামাটের চেহারার সাথে এলোমেলো চুল আর ফোলা চোখ। আজরার মুখোমুখি এসে বসে পড়ল আর বলল, হ্যাঁ রে ভুটকি, যখন তখন লাফালাফি করবি, তারপর পড়ে যাবি, তারপর তোর কোমর ভেঙে যাওয়ার পর তোকে ডাক্তারের কাছে নিয়ে তো আমাকে যেতে হবে। আবু তো সব সময়ের মতো বাসায় থাকবে না। তোমাকে না মানা করেছি ওকে এসব নামে না ডাকতে। আরে আব্বু, তোমার মেয়েকে দেখছো না, সারাক্ষণ শুধু লাফিয়ে দাপিয়ে বেড়ায়। গতবার মনে নেই কি করেছিল? সোফার কোণার সাথে আঘাত পেয়ে পায়ের কনিষ্ঠ আঙ্গুলের ফুলিয়ে ফেলেছিল। তারপর এক্সরে করতে ডাক্তারের কাছে ছুটে তো আমাকে যেতে হয়েছিল। তোমার মেয়েটা খেয়ে খেয়ে দিন দিন জলহস্তি হয়ে যাচ্ছে ঠিকই, তবে দিয়ের ভারে মগজ ছোট হয়ে সেদিকে তার কোনো খেয়াল নেই। জলহস্তি কি আমি তোর টাকা খেয়ে খেয়ে হয়েছি রে? হ্যাঁ, আব্বুর টাকা, তাতে তোর কি? আজরা একটা ভেঙচি কাটলো। নাবিল তাকে দাঁত দেখালো, বলল, তোর ওজন কত হয়েছে রে এবার? তোকে কেন বলবো? আমার সব মনে আছে, তোর ওজন এখন 65 কেজি। ওই তোদের সায়েন্সের গ্রুপে কি যেন বলে, উচ্চতা ওজন অনুযায়ী বিএমআর না বিএমআই, সেটা একটু মেপে দেখিস। দেখতে তো লিলিপুটের মতোই মনে হয়। তারপর যখন তোকে নিয়ে আমি বাসা থেকে বের হব, তখন সবাই আমাকে জলহস্তির ভাই বলবে না? তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে বলতো? এত সুদর্শন একটা ছেলের বোন কিনা এমন জলহস্তি ভাবা যায়? তুই আর সুদর্শন ধারে কাছেও না। নিজেকে একবার আয়নায় দেখে নিস আজকে ভালো করে। তোর ঘাড়টা অনেক লম্বা বকের মতো, আর ঠোঁটগুলো কেমন বিড়িখোরদের মতো। তার উপর আবার গায়ের রং শ্যামলা, কোকড়ানো চুল, পুরো দস্তর গুন্ডাদের
অবতার। নিশা আক্তার এসে ছেলে মেয়েকে ধমক দিলেন, আর একটা খুন্তি প্রহার হলো নাবিলের উপর। উফ আম্মু, তুমিও দারুণ কৃপণ। তোমার মেয়ের ওপর পড়লে খুন্তি ভেঙে যাবে বলে আমাকে মারছো। দো ইজ সো আনফেয়ার। তোরা কি শুরু করেছিস? একজন আর একজনের গায়ের রং, শরীরের গঠন, উচ্চতা এগুলো নিয়ে বলতে নিষেধ করছি না? এগুলো কি ভালো মানুষের কাজ? মানুষ শুনলে কি বলবে? তারপর আজরা আর নাবিল দীর্ঘশ্বাস ফেলে একসাথে বলে উঠল। শুরু হয়েছে, মানুষ শুনলে কি বলবে? তাহমিদ সাহেব হেসে উঠলেন। এটা তাদের সকলের প্রতিদিনের রুটিন হয়ে উঠেছে। আজরা প্লেটে 2টো পরোটা নিল, এক পাশে খানিকটা জেলি আর আরেক পাশে খানিকটা সবজি নিল। তোর মতো মানুষ আমি খুব কম দেখেছি। কেউ সকাল সকাল অ্যাট দ্য সেম টাইম জেলি আর সবজি দিয়ে কিভাবে পরোটা খেতে পারে আমি সেটাই বুঝলাম না। আরেকটা পরোটাও খেয়েছিস? কয়টা হলো রে? সকাল সকাল 3টা পরোটা। এভাবে আমার বাপের অন্ন ধ্বংস করছিস তুই, আর 3 দিন জলহস্তি হচ্ছিস। 2 দিন পর দেখবি দরজা দিয়ে ঢুকতে পারছিস না। তাতে তোর কি? নিজের চরকায় তেল দে। নিজে তো এত স্বাস্থ্যহীন হয়েও 4টা রুটি খাস, আমি কখনো বলেছি? 4টা রুটি খাইনি তোর মতো হাবিজাবি দিয়ে নাকি। দেখ তো জেলিতে কত ফ্যাট। তোর সাথে কথা বলাই বেকার। নাবিল হাসছে, বুঝতে পারছে আজরা ভালোই খেপেছে। এটা তার প্রতিদিনের কাজ। নিজের ছোট বোন বা বড় বোনকে জ্বালাতন করা ভাইদের কর্তব্যের মধ্যে পড়ে। নাবিল বয়সে আজরা থেকে 3 বছরের বড়। সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। নিশা বেগম হাজার চেয়েও তাদের ঝগড়া থামাতে পারে না, কিন্তু আবার পরক্ষণেই 2 ভাই বোনের মধ্যে মিলবন্ধন দেখে সকলে সচকিত হয়। কেউ কাউকে ছাড়া কোনো খাবার খাবে না, কোথাও যাবে না, এমনকি মতামতের বেলায়ও একই। ভাইয়ের সাথে এক গাদা ঝগড়া করে শেষমেশ ভাইকে 3-4টা কিলঘুষি দিয়ে রুমে ফিরল আজরা। রুমে আসার পর নিজের ব্যাগটা চেক করে নিল। গতকাল কলেজে আবার কোনো বই ফেলে আসেনি তো? হ্যাঁ, বই খাতা সব ঠিক আছে। খাবার সময় মা থেকে হাতটা লুকিয়ে লুকিয়ে রেখেছে। তার মা যদি জানতে পারে হাতটা আরো গভীর হয়ে কেটে গিয়েছে তাহলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তবু বাবার চোখ এড়ায়নি, বাবাকে কোনো মতে একটা বুঝ দিয়েছে। দুপুরে প্লেট ধুয়ে রাখার সময় নিশা বেগম হঠাৎ করে তার ডান হাতটা দেখে ফেলল। এ কি, তোর হাত আবারও গভীর হয়ে কাটলো কিভাবে? আম্মু, আহা, এইভাবেই কেটে গিয়েছে হয়তো কোনোভাবে। তারপর নিশা তার হাতটা দেখলো বেশ গভীর ক্ষত। তুই গতকাল হতে রেগে আছিস বলে তোকে কিছু বললাম না। এদিকে আয়, ভালো করে ব্যান্ডেজ বেঁধে দিই, পরে তোর শাস্তি হবে। তুই কেন আমাকে আগে বলিসনি? আজরার মায়ের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জানিস, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে? ওর জন্য আমার কত চিন্তা হয়, সেটা বারংবার কেন বলতে হয়? আরে আম্মু, একটা সামান্য ক্ষত, এতে কান্না করার কি আছে? আজকে কেটেছে, কালকে ভালো হয়ে যাবে। খাওয়ার সময় তো কাটা দেখলাম না, কখন কাটলো? কালকে রাতে কেটেছে। উফ, তোমাকে এত কিছু বলতে হবে? আমি এখন বড় হয়েছি না, নিজের সমস্যার নিজে সমাধান করতে পারি। বিকেল 5টা বেজে 36 মিনিট। আজরা কিছুক্ষণ পূর্বেই ভাত ঘুমের পাট শুকিয়ে শরীর চাঙ্গা করেছে। সামনে পরীক্ষা। আজ কি কি বিষয়ে পড়লে আগামীতে 5 নম্বর তুলতে পারবে তা নিয়ে বিস্তর পরিকল্পনা ছক কষছে ঝিমিয়ে পড়া মস্তিষ্ক। তখনই আজরার দরজায় কেউ টোকা দিল। আসতে পারি? আরে আরে, জিজ্ঞেস করা লাগে নাকি? আপনার ঘর বলে এসে পড়বেন হুজুর, সব তো আপনাদেরই। দরজা দিয়ে লম্বা ফর্সা একজন যুবকের প্রবেশ দেখা গেল। ঘামে জুবজুবে হয়ে আছে তার সারা শরীর, সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। মুখের স্থানে স্থানে এমনভাবে লাল বর্ণ ধারণ করেছে যেন অনেকগুলো মশা কামড়ে দিয়েছে। পরনে সবুজ বর্ণের শার্টের হাতা কুনুই পর্যন্ত গোটানো, কাঁধে একটা ভেজা রুমাল দেওয়া। আরে ইয়াকুব ভাই, তোমার এই অবস্থা কেন? আরে কি আর বলবো আজরা, তোকে আজকে একটা চাকরি ইন্টারভিউ থেকে ফিরলাম। শুক্রবারে চাকরির ইন্টারভিউ কে দেয়? হ্যাঁ, ঠিক তেমনটাই। মানে গতকাল রাতে গিয়েছিলাম, সেজন্য তো তোকে দুপুরে পড়াতে এসেছিলাম। আশ্চর্যজনক ভাবে মৌখিক ইন্টারভিউটা ছিল বিকালে। কাল রাতে একটা হোটেলে ছিলাম। ভোরে বাসে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। তারপর রাস্তায় একটা বিচ্ছিরি ঘটনা ঘটে, যার কারণে ঝামেলার পা বড় হয়। তা বিশ্রী ঘটনাটা কি? এটা এখন না, তোকে পরে খুলে বলবো। এখন তোমাকে পড়ানো শুরু করতে হবে না, মনে তো হচ্ছে সেখান থেকেই সরাসরি এখানে এসছো। সরাসরি এখানে এসেছি। তোমার জন্য আমি বড় ফ্যানটা নিয়ে আসছি, আর তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো। আর তোকে কিছু করতে হবে না। আরে তুমি আমার ভাই হও না, এত কথা বলতে হয় না। তুমি এখানে বসো, আমি আসছি। আর এই ভেজা গামছা দিয়ে মুখ মুছে নিও,
মুখের যা অবস্থা হয়েছে পুরো পচা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তো পচা টমেটোর উপর আজকে হুমড়ি খেয়ে পড়তো। একটা ছবি তুলে অবশ্য ফেসবুকের পাত্র পাত্রপাত্রী চাই গ্রুপে পোস্ট করে মন্দ হবে না কিন্তু। তুই বড্ড দুষ্টু হয়ে গেছিস। কি সব উদ্ভট কথাবার্তা শিখছিস আজকাল?